আনারের মা সিঁড়ির কাছে দাঁড়িয়ে বলল, আম্মা, মন খারাপ করিয়ান না তো। নানি এদের দুই বইনের মুখে জন্মের পর মধু দিতে ভুইলা গেছে, তাই মুখ দিয়া ভালা কথা কইতে তাগর কষ্ট হয়। হেরা আনারের মায়ের কথা শুনে হেসে দিল। তোমার স্যার আসবে রাতে, বুয়াকে বলো স্যারের জন্য মাছের কোনো একটা আইটেম রান্না করতে। আপনি কি খাইবেন বলেন? আপনি তো খান না কিছু। তোমার স্যার যা খাবে তাই খাবো। কোন তো, পরে তো দেখি কিছুই খাইতে পারেন না, পরে কিন্তু অসুস্থ হয়ে পড়বেন আম্মা। হেরা আনারের মায়ের কথার উত্তর না দিয়ে নিজের ঘরে ঢুকে গেল। আজ সারাদিন সে একা বাসায়। শ্বশুর আছে, আর কেউ নেই। এলিন নাহিন ওর আম্মুর কাছে। ওরা ফ্ল্যাট ভাড়া নিয়েছে বসুন্ধরায়। ওর আব্বু চলে এসেছে ঢাকায়। সব জিনিস এখনও নিয়ে আসেনি, এই বাসা থেকে আস্তে আস্তে নিচ্ছে। বাসা গোছানো চলছে ওখানে। সন্ধ্যায় হেরা সুন্দর দেখে একটা সালোয়ার কামিজ বের করে পরল। 4-5 দিন আগে সুমনা এসেছিল ওকে দেখতে। এক গাদা আচার নিয়ে এসেছিল, আর বেশ অনেকগুলো কামিজ। এগুলো নাকি মেটার্নিস কামিজ। হেরাকে বলল সঙ্গে নিয়ে যেতে ফ্লোরিডা, ওর কাজে লাগবে। হেরা অবাক হয়ে বলল, ভাবি আমি আচার খেতে পারি না। সমস্যা নেই, নওশাদকে খেতে দাও, ও পছন্দ করে। বাবা মা একজন খেলেই হলো। বলেই অনেক হাসল সুমনা। সুমনা বলল, নওশাদ বেস্ট ডিসিশন নিয়েছে তোমাকে ওখানে পাঠানোর। এই সময় তোমার কেয়ার দরকার। এই বাসায় কোথায় এসব? ভাবি আমি জানি কেয়ারটার কিছু না, উনি বিথিয়াপুর ওই ঘটনায় ভয় পেয়েছেন, যার জন্যই আমাকে এখানে রাখতে চাইছেন না। তুমি তো তাহলে বুঝেছো, মন খারাপ করে থেকো না হেরা। আমি ঠিক আছি, খারাপ লাগছে শুধু এইটা ভেবে। উনি একা থাকতে পারবেন তো? পারবি তুমি, চিন্তা করো না। হুম। হেরার দীর্ঘশ্বাস ফেলল। হেরা এর মাঝে দুবার নিশালের সঙ্গে ফোনে কথা বলেছে। প্রোগ্রাম শেষে সন্ধ্যা হবে, তারপর সবাই একসঙ্গে ফিরবে ঢাকায়। রাত 9টার দিকে হেরাকে ফোন দিল আরমান। তখন হেরা নওশাদের আসার অপেক্ষায় বসে আছে। যে কোনো সময় উনি এয়ারপোর্টে ল্যান্ড করে ফোন দেবে ওকে। ড্রাইভার চলে গেছে এয়ারপোর্টে। হেরা আরমানের ফোন দেখে অবাক হলো না, কারণ প্রায় সময় শ্বশুরের খোঁজ নিতে হেরাকে ফোন দেয় আরমান। ফোন রিসিভ করে হ্যালো বলতেই ওপাশে আরমান বলল, ভাবি, তুমি কি বাসায়? হ্যাঁ ভাইয়া, আপনার ভাইয়া তো একটু পরেই চলে আসবে, অপেক্ষা করছিলাম। ও আচ্ছা। ভাবি তুমি নার্ভাস হয়ে যেও না, কাউকে নিয়ে একটু অ্যাপোলোতে আসো, নিশালের একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। হেরা চিৎকার দিয়ে উঠল, ভাইয়া নিশালের কি হয়েছে? এই যে নার্ভাস হয়ে যাচ্ছ, আমরা সবাই এখানে আছি, তুমি আসো, কিছু হয়নি তেমন। না, আপনি আমায় সত্যি কথা বলেন, নিশালের সঙ্গে কথা বলতে দিন আমায়, আমি নিশালের সঙ্গে কথা বলবো। হেরা চিৎকার করতে করতে নিজের ঘর থেকে বের হলো। ভাবি, নিশাল ঠিক আছে, ফারহান আছে ওর সঙ্গে, প্লিজ তুমি এভাবে চিৎকার করো না। হেরার কান্নার আর চিৎকার শুনে দৌড়ে ওপরে উঠে এলো আনারের মা। আম্মা কি হয়েছে? আনারের মা, আমায় তাড়াতাড়ি হসপিটাল যেতে হবে, নিশালের অ্যাক্সিডেন্ট হয়েছে। বলে হেরা কাঁদতে কাঁদতে নিচে নেমে এলো। ও আল্লাহ গো, ও আল্লাহ গো বলে আনারের মা পুরো বাড়ি কাঁপিয়ে আহাজারি শুরু করে দিল। বাসার সব কাজের মানুষ ছুটে এসেছে। হেরা গাড়িতে উঠতে উঠতে বলল, আমি ওর পাপাকে কি উত্তর দেব আনারের মা? উনি কিভাবে এই খবর সহ্য করবে? হেরা পুরো রাস্তা জুড়ে দোয়া পড়তে পড়তে এলো। আনারের মা কাঁদছে বেকুল হয়ে। জন্ম থেকে বড় করেছে নিশালকে, আজ অ্যাক্সিডেন্টের খবর শুনে কাঁদছে আর আল্লাহকে ডাকছে। আল্লাহ, আমি সিন্নি বিলামো, তুমি আমার ভাইয়ারে ভালা কইরা দাও। ভাইয়া না খালাম্মার সাথে গেল, তাইলে কেমনে অ্যাক্সিডেন্ট করলো আম্মা? আমি কিছু জানি না আনারের মা, সবুজ তাড়াতাড়ি চালাও। বলে হেরা ড্রাইভারকে তাগাদা দিল। হেরার গাড়ি হসপিটালের গেটে থামতেই সোয়েব ছুটে এসে দরজা খুলে দিল। নিশাল কোথায় শোয়েব মামা? মামি ওটিতে। কত বড় অ্যাক্সিডেন্ট হয়েছে বলেন তো? আমি কিছু জানি না মামি, মামারা বলল বাইক অ্যাক্সিডেন্ট করেছে। যদি খালাম্মা ফোন দিয়েছিল ফারহান মামাকে, ওর বন্ধুরা এখানে এনেছে। হেরা অবাক হয়ে গেল সোহেবের কথা শুনে। ও তো জুথি আপুর সঙ্গে বাড়িতে আসার কথা, তাহলে বাইকে উঠলো কখন? আমিও তো কিছুই বুঝতে পারছি না মামি। যদি খালাম্মা নাকি আগেই চলে এসেছিল ঢাকায়, জরুরি কাজ ছিল। নিশাল ওর বন্ধুদের সঙ্গে ফিরছিল। হেরা আনারের মা
ওটির সামনে এসে দেখে ফ্যামিলির সব লোকজন চিন্তিত মুখে দাঁড়িয়ে আছে। ওকে দেখে মিলা ছুটে এলো। ভাবে তুমি এত উত্তেজিত হইও না, নিশাল ঠিক আছে, অপারেশন চলছে, আল্লাহ ভরসা। হেরা অবাক হয়ে তাকালো। কত বড় অ্যাক্সিডেন্ট হয়েছে ভাবি, আমাদের ছেলেটা বাঁচবে তো? ওর পাপা মরে যাবে ছেলের কিছু হয়ে গেলে। হেরা চিৎকার দিয়ে উঠল। মিলা আর নাদিয়া এসে হেরাকে ধরল। ওর পাপাকে খবরটা দিতে হবে ভাবি। রেজওয়ান ভাই গিয়ে এয়ারপোর্টে ভাইয়াকে আনতে গেছে। সুমনা এসে হেরাকে জড়িয়ে ধরল। হেরা, তুমি এভাবে ভেঙে পড়লে নওশাদকে কিভাবে সামলাবো বলো? ভাবি আমি পারবো না ওনার সামনে যেতে। আপনি তো জানেন ছেলে ওনার জান আমার কাছে রেখে গিয়েছিল। কি বলবো আমি ওনাকে, ছেলেটা আমার দায়িত্বে ছিল। হেরা প্লিজ, আল্লাহকে ডাকো, সব ঠিক হয়ে যাবে। যুথি বিথি দাঁড়িয়ে আছে একটা কোনায়, সঙ্গে ওদের হাজব্যান্ড, আরও অনেক লোকজন। হেরা সবাইকে চেনে না। যার বাইকের পিছনে বসেছিল নিশাল, তার অপারেশনও চলছে। ওর অবস্থা নাকি খুব খারাপ। আত্মীয় স্বজন কান্নাকাটি করছে। হেরার খুব অস্থির লাগছে। কিছুক্ষণ পর চেয়ার ছেড়ে উঠে গিয়ে যুথির সামনে গিয়ে দাঁড়ালো। আপনি দায়িত্ব নিয়ে গিয়েছিলেন আমার ছেলেকে, তাহলে আমার ছেলে এখন ওটিতে কেন বলেন জুথি আপু? যুথি কিছু একটা বলতে গিয়েছিল। হেরা চিৎকার দিয়ে উঠল। একটা কথাও বলবেন না আজ আপনি। আমি যখন সকালে বললাম নিশাল গাড়ি নিয়ে যাবে, আপনি বললেন আপনার সঙ্গে যাচ্ছে, আপনার সঙ্গে আসবে, আমি যেন ওর মা না হয়ে যাই। এই আপনার দায়িত্ব জ্ঞান? আমার ছেলেটাকে ওখানে রেখে আপনি চলে এলেন, আমাকে জানানোর প্রয়োজনও বোধ করলেন না আপনি। আমি তাহলে গাড়ি পাঠিয়ে দিতাম, ওকে বন্ধুদের সাথে বাইকে কখনো আসতে হতো না। আপনি জানেন না আজকালকার ছেলেরা কিভাবে বাইক চালায়? আপনার জন্যে, শুধুমাত্র আপনার জন্য আমার ছেলেটা আজ এই অবস্থায়। ওর কিছু হয়ে গেলে না আমি আপনাকে ছেড়ে দিব না, মনে রাখবেন আপনি। আর বারবার বলেন না আপনারা দুই বোন, আমি ওর মা না। আসলে আমি ওর মা, আপনারা কেউ না। কেউ হলে এইভাবে ছেলেটাকে রেখে চলে আসতে পারতেন না ঢাকায়। হেরা কান্নায় ভেঙে পড়ল। ছেলেটাকে এই অবস্থায় দেখে ওর পাপার কেমন লাগবে জানেন আপনি? সুমনা আর নাদিয়া এসে হেরাকে ধরল। হেরা, তুমি এভাবে চিৎকার করো না, তোমার নিজেরই শরীর ভালো না। ভাবি শান্ত হও প্লিজ, এভাবে চিৎকার করা তোমার জন্য ঠিক না। নাদিয়া হেরাকে জড়িয়ে ধরে চেয়ারে বসালো। আরমান বলে উঠল। ভাবি ঠিক কথা বলেছে। যুথি, তুমি যখন সঙ্গে নিয়ে গিয়েছিলে ছেলেটাকে তোমার সঙ্গে আনলে না কেন? আর নয়তো ভাবিকে ফোন দিলেই ভাবি গাড়িয়ে পাঠিয়ে দিত। ভাইয়া ছেলেকে নিয়ে কিরকম টেনশনে থাকে আমরা জানি। বড় ভাবি মারা যাওয়ার পর থেকে নিশালের দিকে তাকিয়েই ভাইয়া বেঁচে আছে। নাদিয়া বলল। নিশাল কিন্তু এই বয়সে অন্য ছেলেদের মতো অস্থির না, হয়তো বন্ধুরা বলেছে তাই উঠেছে বাইকে, নিজে থেকে কোনো রিস্ক ওর নেওয়ার কথা না। বিথি কাঁদতে কাঁদতে বলল। তোমরা যেভাবে বলছো নাদিয়া, মনে হচ্ছে আমরা ইচ্ছে করে ওকে বাইকে উঠিয়েছি। সুমনা বলে উঠল। চুপ করবে তোমরা? নওশাদ আসছে, ওর কি অবস্থা হয় দেখো। তোমাদের এইসব ওর সামনে শুরু করে দিও না। তবে হ্যাঁ, যুথির উচিত হয়নি নিশালকে রেখে চলে আসা। এর মধ্যে আরমান রেজওয়ানকে ফোন দিয়ে জানালো ও নওশাদকে নিয়ে চলে আসছে হসপিটালের কাছেই। এসে গেছে ওরা। 5 মিনিটের মধ্যে হেরা দেখতে পেল নওশাদ দৌড়ে ওটির সামনে আছে। হেরা তাকিয়ে দেখছে মানুষটার ফর্সা মুখটা কেমন রক্তশূন্য হয়ে গেছে। দেখে মনে হচ্ছে কেউ শরীর থেকে সব রক্ত শুষে নিয়েছে। তখনই ওটি থেকে ফারহান বের হয়ে এলো। নওশাদ কোনো কথা বলার আগেই ফারহান ভাইয়ের হাত ধরে বলল। ভাইয়া আলহামদুলিল্লাহ, তুমি টেনশন করো না, বেশি সিরিয়াস কিছু হয়নি। আমাদের নিশানের ব্রেনের বাহিরে সামান্য একটি ব্লিডিং ছিল, বন্ধ করা হয়ে গেছে। সেই ব্লিডিং কোনো হেমারেজ হয়নি, আর বাম হাতটা ভেঙে গেছে। ওসব কোনো ব্যাপার না, তুমি টেনশন করো না। ঘন্টাখানেকের মধ্যে সেন্স চলে আসবে, আমাদের সঙ্গে কথা বলবে। দেখো। নওশাদ তাকিয়ে আছে উদ্ভ্রান্তের মতো, শুধু কাঁপা কাঁপা গলায় বলল। আমার ছেলেটা বাঁচবে তো ফারহান? নওশাদের এই কথা শোনার সঙ্গে সঙ্গে আশেপাশে সবার চোখে পানি চলে এলো। হেরা ওড়নায় মুখ চেপে কেঁদে উঠল। ফারহান বড় ভাইয়ের হাত শক্ত করে ধরে বলল। ওকে দেশের বাইরে নিয়ে যাবো, এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করছি আমি। না ভাইয়া, দরকার নেই, সব ঠিক আছে।
আর ওর অপারেশন করছে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে একজন বড় নিউরোসার্জন। তিনি এসেছিলেন এখানে একটা ওয়ার্কশপে। লাকিলি ওনাকে আমরা পেয়েছি। তুমি চলো, ছেলেকে দেখবে। না, আমি আমার ছেলেকে ওই অবস্থায় দেখে যেতে পারবো না। আসো তোমার সঙ্গে। বলে ফারহান নওশাদের হাত ধরে আইসিইউ এর সামনে নিয়ে গেল। কিন্তু নওশাদ দূর থেকে দেখেই চলে এলো, কাছে গেল না। অক্সিজেন লাগানো, পুরো মাথায় ব্যান্ডেজ বাঁধা নিশালকে সে দেখতে পারছে না। ওর কলিজাটা ছিঁড়ে যাচ্ছে। ও ছুটে গিয়ে দূরে করিডোরের এক কোণায় চেয়ারে গিয়ে বসল। সবাই একে একে দূর থেকে নিশালকে দেখে এলো। রেজওয়ান হেরার কাছে এসে বলল, তুমি একটু নওশাদের কাছে যাও। হেরাও খবরটা শোনার পর থেকে কেমন চুপ করে আছে, কাঁদছেও না, কথাও বলছে না কারোর সঙ্গে। আমি ওকে বুঝতে পারছি না, এতটা ভেঙে পড়তে ওকে কখনো দেখিনি। হেরা আস্তে আস্তে গিয়ে নওশাদের সামনে দাঁড়ালো। দূরে একটা কোণায় মাথা নিচু করে বসে আছে নওশাদ। হেরা নওশাদের মাথায় হাত রাখল। নওশাদ শূন্য দৃষ্টিতে তাকালো হেরার দিকে। আপনি চুপ করে আছেন কেন এমন? আমার খুব কষ্ট হচ্ছে এরা, বুক ফেটে কান্না আসছে, কিন্তু কিন্তু কাঁদতে পারছি না। কি করবো বুঝতে পারছি না। আপনি কাঁদুন, আমায় জড়িয়ে ধরে কাঁদুন, চিৎকার করে কাঁদুন। বলে হেরা কেঁদে ফেলল নিজেই। নওশাদ উঠে হেরাকে জড়িয়ে ধরে শব্দ করে কেঁদে উঠল। আমার ছেলেটার খুব কষ্ট হচ্ছে এরা, ওর কিছু হলে আমি বাঁচবো কিভাবে? ওর মাকে কি জবাব দিব বলো? হেরা নওশাদকে জড়িয়ে ধরে বলল, আমাদের ছেলে কিচ্ছু হবে না, ও ঠিক হয়ে যাবে। আমার খুব কষ্ট হচ্ছে, মনে হচ্ছে কি আমার বুকে ছুরি চালিয়ে দিয়েছে, আমার দম বন্ধ হয়ে আসছে। আপনি শক্ত হন, আমাদের নিশালের কিচ্ছু হবে না, দেখবেন ও সুস্থ হয়ে যাবে। ঘন্টা দেড়েক পর ফারহান এসে ভাইয়ের পিঠে হাত রাখল। নিশানের সেন্স এসেছে। তোমাকে আর ভাবিকে দেখতে ওর ভালো লাগবে, চলো। ফারহান, আমি নিশালকে নিয়ে বাবুর কাছে কবে যেতে পারবো বল? অবশ্যই যেতে পারবে, আগে চলো, ছেলে অস্থির হয়ে আছে, তোমার না দেখবে। হেরার হাত শক্ত করে ধরে নওশাদ আইসিইউতে গিয়ে ঢুকল। 7 দিন হসপিটালে থেকে ছেলের ভাঙ্গা বাম হাত নিয়ে বাসায় ফিরে এলো নওশাদ। এই 7 দিনে একবারের জন্য ছেলেকে রেখে বাসায় আসেনি সে। সারাক্ষণ ছেলের পাশে বসেছিল, ছেলেকে খাইয়ে দিয়েছে, ছেলের সঙ্গে গল্প করেছে, বারবার আদর করেছে। হেরাও মোটামুটি সারাক্ষণ হসপিটালেই ছিল। ওকে জোর করে বাসায় পাঠাতে পারেনি নওশাদ। শুধু রাতে বাসায় আসতেও হেরা। প্রথম কয়েকদিন তো শুধু ছেলের মাথার কাছে বসে নওশাদ শুধু কেঁদেছে, নয়তো দোয়া পড়ে ফু দিয়েছে। শোয়েবকে দিয়ে নিশালের জন্য দান সদকা দিচ্ছে যে কত, তার কোনো হিসেব নেই। সারা রাত জায়নামাজে বসে কান্নাকাটি করেছে। নিশাল যখন ঘুমিয়ে থাকে ওর মুখটার দিকে তাকিয়ে থাকে আর চোখের পানি ফেলে নওশাদ। হেরা যতবার গিয়ে কাঁধে হাত রেখেছে, হেরার হাতটা ধরেও কেঁদেছে নওশাদ। হেরা, আমার সন্তানরা ভালো থাকুক, আমি আর কিছু চাই না। আল্লাহর কাছে শুধু এই দোয়াই করি সারাক্ষণ। এয়ারপোর্টে দূর থেকে রেজওয়ানকে দেখে বুকে অজানা একটা ভয় হলো। মনে হলো তোমার বা বেবির কিছু হয়নি তো? খবরটা যখন দিয়েছিল রেজওয়ান, এয়ারপোর্টে আমার মনে হচ্ছিল আমার সমস্ত পৃথিবীটা দুলে উঠেছে, আমার দম বন্ধ হয়ে যাচ্ছিল। ও শুধু বলল হাত ভেঙে গেছে, ওটিতে আছে বলেনি। কিন্তু আমি যা বোঝার বুঝে গিয়েছিলাম। শুধু হাত ভাঙলে রেজওয়ান আমাকে আনতে এয়ারপোর্টে যেত না। বাইক অ্যাক্সিডেন্ট শুনেই বুঝেছি কত খারাপ হতে পারে ঘটনা। আপনি আপনি আমায় ক্ষমা করুন নিশালের পাপা, আমি আমার দায়িত্বটা পালন করতে পারিনি। তুমি ক্ষমা চাইছো কেন? আমি তো সব শুনেছি, ঘটনা কি ঘটেছে। আমার জুথির উপরে রাগ নেই, রাগ করে কি হবে? ও তো জানতো না বন্ধুদের কথায় নিশাল বাইকে উঠবে। বাচ্চা মানুষ, বুঝতে পারিনি বন্ধু এত স্পিডে বাইক চালাবে। আপনি আর কাঁদবেন না, ছেলে আপনাকে দেখে কষ্ট পাচ্ছে। হেরা নওশাদের চোখের পানি মুছিয়ে দিল। তুমি বিশ্বাস করবে না হীরা, ছেলেটাকে এভাবে দেখে আমার কলিজাটা ছিঁড়ে যাচ্ছে। এখন তো ছেলে ঠিক আছে, খাচ্ছে, কথা বলছে, সবার সঙ্গে হাসছে। সিটি স্ক্যান রিপোর্ট ভালো এসেছে, ডক্টর বলেছে তাড়াতাড়ি ছেড়ে দিবে। তাহলে কাঁদছেন কেন? আমার ছেলেটা অনেক কষ্ট পেয়েছে হীরা, অনেক। হেরা নওশাদের মাথাটা বুকের সঙ্গে জড়িয়ে ভাবছে ছেলেকে অনেক ভালোবাসে মানুষটা, সে জানতো, কিন্তু সেটা যে এতটা সে নিশালের অ্যাক্সিডেন্টের পর জানলো। নিশালকে নিয়ে হসপিটাল থেকে বাসায় আসার পরের দিনের মাথায় নওশাদ নিশাল আর হেরাকে নিয়ে ফ্লোরিডার উদ্দেশ্যে রওনা হয়ে গেল। নিশাল বাসায় ঢুকতেই
বুকে জড়িয়ে কাঁদলেন খুব জান্নাত আজমি। অন্যদিন এরকম পরিস্থিতিতে নওশাদ হাসাহাসি করে বুবুর ইমোশন নিয়ে। আজ নিজেই বোনের পাশে চুপচাপ দাঁড়িয়ে আছে, চোখ ছলছল করছে। হেরা বুবুকে সান্ত্বনা দিচ্ছে পাশে বসে। লাগেজগুলো নিজের ঘরে ঢুকিয়ে নওশাদ নিশালকে রুমে নিয়ে গেল। বাম হাতে এখনও প্লাস্টার বাঁধা নিশালের। নওশাদের ওর ড্রেস চেঞ্জ করতে সাহায্য করতে হচ্ছে। নিশাল একা করতে নিলেই কিছু নওশাদ ছুটে এসে ধরে। ডান হাত দিয়ে একাই খেতে পারে নিশাল, তারপরও নওশাদ ছেলেকে মুখে তুলে খাইয়ে দেয়। ওরা খুব সকালে এসে বুবুর বাসায় পৌঁছেছে। নওশাদ নিশালকে ব্রেকফাস্ট করিয়ে দিতে চাইলে নিশাল বলল, পাপা আমি পারবো। ঠিক আছে, কিন্তু তারপর শুয়ে রেস্ট নেবে। তুমি টেনশন করা বন্ধ করো পাপা। আমি টেনশন করছি না নিশাল, আমি তোমার কেয়ার করছি। ওকে পাপা। বলে নিশাল চুপচাপ খাওয়া শেষ করে রুমে গিয়ে ঢুকল। সে জানে একটু পর তার পাপা এসে দেখে যাবে সে ঘুমিয়েছে কিনা। অ্যাক্সিডেন্টের পর থেকে পাপা এত বেশি খেয়াল রাখছে, ওর কিছুটা অসহ্য লাগছে, কিন্তু কিছু বললে পাপা কষ্ট পাবে সে জানে। এমনিতেই তার জন্য তার পাপা আজ প্রায় 25 দিন হবে হাসতে ভুলে গেছে। এত কাঁদতে পাপাকে মাম্মা মারা যাওয়ার সময়ও দেখেনি যতটা ওর জন্য পাপা কেঁদেছে। এমনকি মামুনি পর্যন্ত এই শরীর নিয়ে চিন্তায় অস্থির হয়ে গেছে। সেদিন সে বোকামি করেছে রিশানের বন্ধু সাফির বাইকে উঠে। এতটা রাফ বাইক চালায় ছেলেটা, সে বুঝতেই পারেনি অ্যাক্সিডেন্টটা কিভাবে হয়েছিল। এরপর তার সঙ্গে কি হয়েছে সে বলতেই পারে না, মনেই নেই। মনে শুধু আছে একদিন ঘুম ভেঙে দেখে ওর মাথার কাছে বসে পাপা মামুনিকে জড়িয়ে ধরে কাঁদছে। মামুনি সান্ত্বনা দিচ্ছে পাপাকে, আপনি এভাবে কাঁদছেন, নিশাল দেখলে কষ্ট পাবে, ও ঠিক হয়ে যাবে, আপনার সঙ্গে কথা বলছে। সবার দিকে তাকিয়ে হেসেছে। আল্লাহ বিপদ কাটিয়ে দিয়েছে আমাদের ছেলের। আগে কি করেছে, আইসিইউতে ছিল যখন, ওসব কিছুই মনে নেই তার। এরপরের ঘটনা মনে আছে তার। পাপা আর মামুনি সারাক্ষণ ওর পাশে বসে থাকে। ও একটু করে ওঠার সঙ্গে সঙ্গে পাপা তার পাপা, সে পাপার চোখ দেখেই বুঝতো। সারা রাত পাপা জেগে থেকেছে, মেঝেতে জায়নামাজ বিছিয়ে নামাজ পড়েছে, ওর কপালে চুমু খাচ্ছে, সব নিশালের মনে আছে। হসপিটালে এক রাতে পাপা ওর মাথার কাছে বসে মাম্মাকে উদ্দেশ্য করে কান্নাকাটি করেছে, সেটাও তার মনে আছে। পাপা জানে না সে তখন জেগেই ছিল, সব কথাই সে শুনেছে। মাম্মাকে বারবার পাপা বলেছে সে কেয়ারলেস বাবা, ছেলের খেয়াল রাখতে পারেনি। বারবার মাম্মাকে সরি বলেছে পাপা। নিশালের এত খারাপ লেগেছে কথাগুলো, ওর জন্য পাপা এত কষ্ট পাচ্ছে দেখে ওর খুব অনুশোচনা হচ্ছে। কেন বন্ধুর সঙ্গে বাইকে উঠতে গেল সে? আল্লাহ তাকে বাঁচিয়ে দিয়েছে। সাফির অবস্থা তো খুব খারাপ ছিল, অনেক দিন আইসিইউতে ছিল, এখন এসেছে বাসায়। ওর পা ভেঙেছে, সেটারও অপারেশন করাতে হবে নাকি? খুট করে দরজা শব্দ হতে নিশাল চোখ বন্ধ করল। নির্ঘাত পাপা এসেছে দেখতে। ও না, মামুনি। তাও সে চুপচাপ ঘুমের ভান করে শুইয়ে রইল। হেরা নিশালের মাথায় হাত বুলিয়ে গায়ে একটা চাদর টেনে দিয়ে বের হয়ে যাচ্ছে। নিশাল পেছন থেকে ডেকে উঠল, মামুনি। হেরা অবাক হয়ে পিছনে তাকালো। ঘুমোওনি তুমি? হেরা নিশালের পাশে এসে দাঁড়ালো। নিশাল ডান হাতটা বাড়িয়ে হেরার হাত ধরল। কিছু বলবে? খারাপ লাগছে? মামুনি আমার খুব খারাপ লাগছে। তোমার পাপাকে ডাকবো? হেরা অস্থির হয়ে তাকালো। আমার খারাপ লাগছে তোমাকে, পাপাকে আজ এতদিন ধরে হাসতে দেখছি না। ঢাকাতেও সারাক্ষণ সবাই চিন্তায় অস্থির ছিল, এখানেও তাই। আমার খুব খারাপ লাগছে ব্যাপারটা। আমি সবাইকে এত কষ্ট দিচ্ছি, সবাই হাসতেই ভুলে গেছে। তুমি কষ্ট পাচ্ছ, আমি কি করে হাসবো বলো তো নিশাল? মামুনি আমি এখন ঠিক আছি, খুব ভালো আছি। তুমি পাপাকে গিয়ে বলবে নেক্সট টাইম আমার সামনে আগের পাপা হয়ে আসতে। টেনশনে অস্থির কান্না চোখে পাপাকে দেখতে আমার ভালো লাগছে না। হেরা ছেলের মাথায় হাত রেখে বলল, ঠিক আছে, এখন তুমি ঘুমাও, অনেক লম্বা জার্নি ছিল, রেস্ট নাও।
তুমিও তো পুরো জার্নি টাইম জেগেছিলে, তুমি রেস্ট নিচ্ছ না কেন মামনি? ওরে আমার পণ্ডিত ছেলে, যাচ্ছি, আমায় আর ধমক দিতে হবে না। বলেই হীরা হেসে দিল। এই তো কত সুন্দর লাগছে তোমাকে হাসতে দেখে মামনি। নওশাদ ওদের কথা শুনে রুমের ভেতরে এসে ঢুকলো। কি ব্যাপার, তোমরা গল্প করছো? দুজনকে বললাম রেস্ট নিতে। দেখুন না, নিশাল আমার শাসন করছে, বলছে রেস্ট কেন নিচ্ছি না, কেন হাসছি না আমি আর আপনি। পাপা, মামনি যেভাবে সারাক্ষণ আমার জন্য মন খারাপ করে ঘুরে বেড়াচ্ছে, আমার ভাই বোন তো গোমরা মুখো হবে। তারপরে তোমাকেও দেখছে মুখ ভার, টেনশন করছো। নওশাদ বলল, ভাই বোন গোমরামুখ হবে কেন? কারণ আমরা হাসতে ভুলে গেছি পাপা। তুমি আর মামনি আজ কতদিন মুখে হাসি নেই, কেমন একটা চেহারা নিয়ে ঘুরে বেড়াও, তাই বলছি। নওশাদ হেরার দিকে তাকিয়ে বলল, তুমি হাসি মুখে থাকার চেষ্টা করো হেরা, নিশাল ঠিক কথাই বলেছে। পাপা, তুমি সারাক্ষণ এভাবে মন খারাপ করে থাকলে মামনি হাসি খুশি থাকবে কিভাবে? নিশাল নওশাদের হাত ধরে বলল, সরি পাপা, আমি তোমাকে অনেক কষ্ট দিচ্ছি, টেনশন দিচ্ছি। আমি তোমাকে প্রমিস করছি এরকম কখনো আর রিস্ক নিব না। নওশাদ নিশালের কপালে চুমু খেল। সরি বলতে হবে না, আমার তোমাকে কষ্ট পেতে দেখে খারাপ লাগছে, তাই মন খারাপ হয়ে যাচ্ছে। আমি ঠিক আছি পাপা, তুমি আছো তো আমার পাশে। শুধু তোমার মনটা খারাপ দেখে খারাপ লাগছে। ফুপিও দেখো কেমন চুপচাপ হয়ে গেছে, আসার পর কান্নাকাটি করছে, আমার ভালো লাগছে না। আচ্ছা ঠিক আছে, আমরা কেউ আর মন খারাপ করে থাকবো না। হ্যাপি আছে। হ্যাপি পাপা, এখন ঘুমাও, তোমার অনেক রেস্ট দরকার বাবা। নওশাদ ছেলের ঘর থেকে বের হয়ে এলো, সঙ্গে হেরা। বুবুর বাসার পিছনে ব্যাকইয়ার্ডে গাছের নিচে চেয়ার রাখা আছে। নওশাদ সেই চেয়ারে গিয়ে বসল। আকাশে সুন্দর একটা ঝলমলের রোদ আজ। বুবু আর হেরা কিছুক্ষণ পর ওর পাশে এসে বসল। বাবু, তোর মন খারাপ দেখে ছেলের কিন্তু মন খারাপ। তুই আর এমন মুখ নিয়ে ওর সামনে যাবি না। বুবু ছেলেটাকে দেখলে আমার কষ্ট হচ্ছে, মাথায় চুল ফেলে দিতে হয়েছে। ওর মাথার কাটা দাগটা চোখে পড়তে আমার কলিজায় মোচড় দেয়। আমি বুঝতে পারছি ভাই, সন্তানের কষ্ট দেখতে কোনো বাবা মায়েরই ভালো লাগে না। তারপরও চেষ্টা কর মন ভালো রাখার। বুবু বিশ্বাস করবে না, আইসিইউতে যখন নিশালকে মাথায় ব্যান্ডেজ করা, অক্সিজেন লাগানো দেখেছি, আমার মনে হয়েছে আমার আত্মাটা কেউ কেড়ে নিচ্ছে। বলতে বলতেই নওশাদের চোখ পানিতে ভিজে উঠেছে আবার। বুবু উঠে এসে ভাইকে জড়িয়ে ধরে বলল, আল্লাহ আমাদের উপর অনেক রহমত করেছে, নিশালের তেমন কিছু হয়নি। এখন আর তুই মন খারাপ করিস না। তুই আর হেরা কাঁদতে কাঁদতে কি অবস্থা করেছিস চেহারা দেখেছিস? হেরার মুখের দিকে তাকাতে পারছি না, কেমন ফ্যাকাশে হয়ে গেছে। সেই জন্য তোমার কাছে নিয়ে এলাম। ওদের দুজনকে তুমি খেয়াল রেখো বুবু। আমার তো মনে হচ্ছে সবার আগে তোর সেবা যত্ন দরকার। চেহারা কি হয়েছে দেখেছিস আয়নায়? আমার চেহারা দেখার দরকার নেই, ওদের চেহারা ঠিকঠাক থাকলেই আমি খুশি। নিশালের হাতের ব্যান্ডেজ খোলা হয়েছে। ডাক্তার হাতের জন্য কিছু এক্সারসাইজ দেখিয়ে দিয়েছে। হাত ঠিক হয়ে যাচ্ছে। নওশাদ তাকে আগের মতো ছোটাছুটি করতে দেয় না। ব্রেনের অপারেশন হয়েছে বলেই ভয় পাচ্ছে সে। কিন্তু নিশাল তার পাপাকে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করছে সে ঠিক আছে। নওশাদের দেশে ফিরে যেতে হবে। যাওয়ার দুদিন আগে একটা আনন্দময় খবর পুরো ফ্যামিলিকে আলোড়িত করে দিল। ডাক্তার আলট্রাসোনোগ্রাম করে বলল হেরার মেয়ে হবে। এই খবরে সবচেয়ে বেশি খুশি হয়েছে নওশাদের বুবু। তিনি হেরাকে জড়িয়ে ধরে কেঁদে ফেললেন। হেরা, বিশ্বাস করবে না, আমি খুব দোয়া করেছি তোমার জন্য মেয়ে হয় একটা। এই ফ্যামিলিতে ছেলে দেখতে দেখতে চোখ পচে গেল। আরে মেয়ে বাচ্চা হলো ঘরের রহমত। আর আমার ভাইয়ের একটা ভাইয়েরও মেয়ে নাই, এমন কি আমার ছেলেদেরও ছেলে। কি যে শান্তি লাগছে খবরটা শুনে। এখন শুধু ভালোই ভালোই হোক বাচ্চাটা। নিশাল তার ফুপির মতো এত উচ্ছ্বাস দেখাচ্ছে না, কিন্তু সেও খুব খুশি বোন হবে শুনে। পাপার কাছে বলল, আমি জানতাম বোনই হবে পাপা। কিভাবে জানতে? মন বলছিল আমার। রাতের বেলায় হেরা নওশাদকে জড়িয়ে ধরে বলল, আপনি খুশি হননি মেয়ে হবে শুনে? নওশাদ হেরার দিকে তাকিয়ে বলল, তোমার কি আমাকে দেখে মনে হচ্ছে আমার মন খারাপ? আপনি তো কিছুই বলছেন না আমায়। সবাই কত খুশি, কিন্তু আপনি চুপচাপ বসে আছেন। হেরা, আমার মনটা সত্যি খুব খারাপ। আমি তোমাদের রেখে দেশে চলে যাচ্ছি, তাই তোমাকে রেখে যেতে খুব কষ্ট হচ্ছে।
হেরার ঠোঁটের নিচে ছোট্ট টিলটাতে চুমু খেতে খেতে নওশাদ বলল, ভেবেছিলাম তোমাদের এখানে রেখে আমি খুব নিশ্চিন্তে থাকতে পারবো ঢাকায়, কিন্তু এখনই মনে হচ্ছে আমি তোমাদের রেখে থাকতে পারবো না। তোমাকে বলিনি আমি নিজেও চেয়েছি একটা মেয়ে হোক তোমার মতো, যার ধূসর দুটো চোখ থাকবে, সুন্দর পাতলা খাড়া নাক। আমি সারাক্ষণ ওকে বুকে জড়িয়ে রাখবো। আপনি না গেলে হয় না? হেরার গলায় কষ্ট দলা পাকিয়ে উঠল। অনেক কাজ আছে হেরা, আমার জন্য কত কিছু আটকে আছে, তুমি চিন্তা করো না। আমি আগামী মাসের শেষে সুইডেন যাব, তখন একবার আসবো তোমাদের দেখতে। আমার রাজপুত্র আর রাজকন্যা এখন তোমার কাছে, ওদের দেখতে উড়ে চলে আসবো আমি। নওশাদ হেরাকে শক্ত করে জড়িয়ে ধরে রাখল। নওশাদ ঢাকায় ফিরে আসার পর কাজে খুব ব্যস্ত হয়ে গেল, কিন্তু যতই কাজে ব্যস্ত থাকুক দিন শেষে খালি বাড়িটাতে তার দম বন্ধ লাগে, ফিরতে ইচ্ছে করে না। বাসায় ফিরে হেরার সঙ্গে নিশালের সঙ্গে ভিডিও কলে কথা বলে, কিন্তু তারপরেও ওর মন পড়ে থাকে ওদের কাছে। ভেবেছিল সুইডেনে গেলে সেখান থেকে একবার যাবে ওদের দেখতে, কিন্তু সুইডেন যাওয়া হয়নি তার। শেষ মুহূর্তে সেই কাজটা বাতিল করতে হলো। হেরা খুব অভিমান করেছে, খুব আশা করেছিল নওশাদ আসবে। নিশালের রেজাল্ট হওয়ার সঙ্গে সঙ্গে ও চলে এসেছে দেশে। তার ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিতে হবে, এতদিন নিতে পারেনি, তাই আর সে থাকতে পারল না, চলে এলো দেশে। নিশালও আফসোস করেছে বোন হওয়ার সময় সে থাকতে পারবে না, তার পরীক্ষা থাকবে। এর মধ্যে নওশাদ যাওয়ার প্ল্যান করলো, সব ঠিকঠাক। হঠাৎ তার আব্বা খুব অসুস্থ হয়ে গেল। এত খারাপ অবস্থায় আব্বাকে হসপিটালে ভর্তি করাতে হলো। নানান সমস্যা দেখা দিল ফরহাদ আজমির শরীরে। শ্বাসকষ্ট, বুকে কফ, খেতে পারছে না, খেলে হজমের সমস্যা। হঠাৎ করেই একেবারে বিছানায় পড়ে গেলেন। আব্বাকে এই অবস্থায় রেখে নওশাদ যেতে পারছে না। যদিও দুই ভাই বারবার বলেছে যেতে, নওশাদ কখনোই পারবে না আব্বাকে মৃত্যু শয্যায় রেখে দেশের বাইরে যেতে, যেখানে ফরহাদ আজমি একমাত্র নওশাদ ছাড়া কাউকেই চিনতে পারছে না। নওশাদকে দেখেই শুধু বলে, আমার বাবু। এবারের মতো এত খারাপ অবস্থা আগে কখনো হয়নি ফরহাদ আজমির। নওশাদ অফিস হসপিটাল করে করে দিন পার করছে। ওর মনে আশঙ্কা হচ্ছে হেরার ডেলিভারির সময় ও কি যেতে পারবে। প্রথম সন্তান জন্ম দিবে যখন হেরা, তখন ওর সঙ্গে থাকতে পারবে না। এমনিতেই হেরা মুখে কিছু বলে না, বললেও নওশাদ বুঝতে পারছে ওর শারীরিক কষ্ট অনেক বেড়ে গেছে। ওর সঙ্গে কথা বলার সময় হাঁপাতে থাকে, চোখ মুখটা এত বিষণ্ণ হয়ে গেছে হেরার। নওশাদের ইচ্ছে করে সব ফেলে ছুটে চলে যেতে ওর কাছে। ফরহাদ আজমি প্রায় 1.5 মাস হসপিটালে কাটিয়ে বাসায় ফিরেছেন। শরীর একদম ভেঙে গেছে, সারাক্ষণ শুয়ে থাকে, উঠতে পারে না। নওশাদ 2 জন নার্স রেখেছে, এরা সকাল থেকে রাত পর্যন্ত পালাক্রমে তার আব্বার সেবায় থাকে। রাজু, আনারের মা তো আছেই। নিজে সারাক্ষণ পাশে না থাকলেও নওশাদ ঘন্টা 2 পর পর খবর নেয়। ফরহাদ, আরমান প্রতিদিন এসে আব্বার সঙ্গে দেখা করে যায়। ওদের কোনোদিন চেনে, কোনোদিন চেনে না তাদের আব্বা। নওশাদকে অস্পষ্ট স্বরে কি বলে নওশাদ কখনো বোঝে, কখনো বোঝে না। এর মধ্যে একদিন হেরার কথা মনে করলো, হেরাকে ডাকতে বলল নওশাদকে। নিশালকে চিনেছে, নওশাদকে বলল, বাবু, নিশাল দাদু ভাইয়ের বিয়েটা দিয়ে দে তাড়াতাড়ি। আমি কবে মরে যাই, নাতির বউ দেখে যাই, তোর আম্মা জিজ্ঞেস করবে আমাকে। নওশাদ দীর্ঘ শ্বাস ফেলে আব্বার কথা শোনে। কি বললাম বাবু, শুনছিস? তুমি বউ দেখেই যাবে আব্বা, চিন্তা করো না। তার আগে আমার একটা মেয়ে হবে, দেখবে না? দেখবো, সব দেখবো ইনশাল্লাহ। নওশাদ আব্বার মাথায় হাত বুলিয়ে দেয় পরম মমতায়। হেরার শরীরের সঙ্গে সঙ্গে মনও খুব খারাপ। কয়েক মাস আগে তাকে দেখলে কেউ বলতো না বাচ্চা হবে, সেও এটা নিয়ে চিন্তিত ছিল না, কিন্তু এখন সে আবার খুব লজ্জায় থাকে তার স্ফীত শারীরিক গঠন নিয়ে। আজ বিকেলে রোমানা ভাবি এসে বলল, আমি এত সুন্দর হবু মা সত্যিই দেখিনি কখনো। মাশাল্লাহ, তোমাকে দেখলেই শান্তি লাগছে। হেরা কিছুটা লজ্জা পেয়ে গেল। কবে আসবে নওশাদ ভাই?
জানি না, আবার শরীর খুব খারাপ। বাসায় এসেছে হসপিটাল থেকে, কিন্তু ভালো না। বড় ভাবিরও খুব মন খারাপ দেখলাম। হ্যাঁ, বুবু আমাকে রেখে আব্বাকে দেখতে যেতে পারছে না। আমারও খারাপ লাগছে ভাবি। চিন্তা করো না হেরা, সব ঠিক হয়ে যাবে। দেখবে নওশাদ ভাই তাড়াতাড়ি চলে আসবে এখানে। হেরা দীর্ঘ শ্বাস ফেলল। আজকাল হেরার খুব অস্থির লাগে, রাতে ঘুম আসে না, দম বন্ধ লাগে। এলিন নাহিন ওকে ভিডিও কল দিয়ে অনেক সাহস দিচ্ছে। ওরা নিশালের অ্যাক্সিডেন্টের সময় হেরার সঙ্গে রাতে থাকতো, ওকে সাহস দিত। এখনও 1000 মাইল দূরে থেকেও সান্ত্বনা দেয়, ধৈর্য ধরার পরামর্শ দেয়। হেরা ওদের প্রতি কৃতজ্ঞতা বোধ করে। হেরা ঠিক করেছে নওশাদ আসলে অনেক রাগ করে থাকবে। কেন তাকে এখানে পাঠালো? ঢাকায় থাকলে কি খুব ক্ষতি হতো? দেশে মানুষের বাচ্চা হচ্ছে না, দূরে পাঠিয়ে এখন নিজেও কষ্ট পাচ্ছে, হেরাকেও কষ্ট দিচ্ছে। হেরা খুব কষ্ট নিয়ে একদিন নওশাদকে মেসেজ লিখল। আমার মাঝে আপনার রাজকন্যা যখন নড়াচড়া করে, আমার খুব ইচ্ছে করে সেই মুহূর্তটা আমার মতো আপনাকে অনুভব করাতে। আমি ইদানিং একা থাকলেই আমাদের রাজকন্যার সঙ্গে কথা বলি। জানি না ও শুনে কিনা, কিন্তু এখানে ডক্টর বলল বাচ্চারা সব শুনে, সব অনুভব করে। এটা শুনে আমার খুব কষ্ট হচ্ছে। আমাদের রাজকন্যা ওর পাপার কথা শুনতে পাচ্ছে না, ওর পাপাকে আশেপাশে অনুভব করতে পারছে না। এটা যখনই ভাবি আমার খুব কষ্ট হয়। মনে হয় আপনার কাছে উড়ে চলে আসি আমি।